শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা তোমার এই যে গ্যাসের গতিতত্ত্ব যে চ্যাপ্টারটা আছে তার তোমরা দেখতেই পাচ্ছ বুয়েটে আসা বিভিন্ন সালের যে প্রশ্নগুলো ওগুলো তুলে আছে সমাধান করবো। তো আমরা সবগুলো সমাধান করব না, যেগুলো ইম্পর্টেন্ট এবং বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হয় বোঝা উচিত সেগুলো আমরা সলভ করবো। এবং এই অঙ্কগুলো করলে আসলে তুমি বাস্তব কথা হচ্ছে অঙ্কের মজাটা পাওয়া যাবে, নাহলে মজা পাওয়া যাবে না। কারণ আমাদের সচরাচর পরীক্ষা যেগুলো আসে সেগুলো একটু গতানুগতিক, এগুলো হচ্ছে একটু এক্সট্রাঅর্ডিনারি। কেমন? তাহলে 39 দেখো, আমরা 39 থেকে শুরু করবো। দেখতে পাচ্ছ তোমরা আমরা এখানে কত করবো অঙ্কগুলো করবো সেগুলো মোটামুটি লিখে দিয়েছি। 39, একটি পুকুরের পানির গভীরতা হচ্ছে 6 মিটার, বায়ুমণ্ডলের তাপমাত্রা হচ্ছে 27 ডিগ্রি 27 ডিগ্রি সেলসিয়াস এবং পানির মধ্যে উহা প্রতি মিটার গভীরতার জন্য 0.5 ডিগ্রি সেলসিয়াস করে কমে যায়। পানির ঘনত্বের পরিবর্তন উপেক্ষা করে পুকুরের তলদেশে উৎপন্ন একটি মাস গ্যাসের বুদবুদ পুকুরের উপরিতলে পৌঁছার অবস্থায় উহার আয়তনের পরিবর্তনের শতকরা হার নির্ণয় করো। আয়তন চেঞ্জ হবে, সেটা কত পরিবর্তন হচ্ছে শতকরা সেটা বের করতে হবে। কেমন? আমরা তোমাদের বলেছিলাম আমাদের দেখো অঙ্কের যে পলিসিটা ছিল, এটা যদি পুকুর হয় আমরা বলেছিলাম দেখো এটা হলো 6 মিটার, তলদেশের একটা বায়ু যদি উপরে আসে, এটা উপরে আসতেছে তাহলে আয়তন বাড়বে স্বাভাবিকভাবে। তাহলে নিচে যেখান থেকে স্টার্ট সেগুলোকে 1 দ্বারা ডিভাইড করবো, P1 V1 T1, আর উপরেগুলোকে P2 V2 T2 দ্বারা প্রকাশ করবো। তাহলে সেই হিসেবে যদি ধরি আমরা, দেখো এখানে টেম্পারেচারের কথায় আসি, তাহলে টেম্পারেচার আমরা জানি উপর থেকে নিচে গেলে প্রতি 1 মিটারের জন্য 0.5 ডিগ্রি সেলসিয়াস করে কমে। তাহলে সেই T1টা কত হবে, মানে নিচে তাপমাত্রা কত হবে, 27 ডিগ্রি সেলসিয়াস মাইনাস 0.5 ইন্টু যেহেতু 6 মিটার দৈর্ঘ্য, এই যেটা তাহলে আমাদের আসে 24 ডিগ্রি সেলসিয়াস তথা 297 কেলভিন। আর T2 কত আমরা দেখতে পাচ্ছি 27 ডিগ্রি সেলসিয়াস তথা 300 কেলভিন। আবার এখানে তলদেশের চাপ মানে আমরা কি জানি, P1 হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ প্লাস H উচ্চতার যে পানিটা তার চাপ। ওকে, তাহলে আমি লিখবো P প্লাস H ρg। দেখো P1 আমি যদি 10⁵ ধরি, আর H মানে কত আমরা তো জানি 6 মিটার, পানির ঘনত্ব 10 কিউব 9.8, এখান থেকে আমি একটা মান পেয়ে যাই। আর P2 হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ, যেহেতু P2 উপরে মানে পুকুরের পৃষ্ঠের উপরে, অতএব এটা হবে বায়ুমণ্ডলীয় চাপ তথা 10⁵ মিটার। আর V1 সমান হচ্ছে তলদেশে আয়তন V, আর উপরের পৃষ্ঠ ধরলাম V2। এই V2 কত হয় সেটা বের করে নিয়ে কত চেঞ্জ হয় সেটা বের করবো, আর কত শতকরা কত বৃদ্ধি পায় সেটা দেখাবো। এই হলো আমাদের কাজ, ভেরি সহজ, এটা বেশি কঠিন নয়। তাহলে আমাদের তো সূত্র জানাই আছে, P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2। আমরা এখান থেকে বসিয়ে দিব। তাহলে আমরা জানি V2 টার্গেট, সো P1 B1 T2 বাই T1 P2 বসাই। P1 আমাদের জানা ছিল তলদেশে 10⁵ প্লাস, ওটা হচ্ছে H6, রো ছিল 10 কিউব, G ছিল 9.8, আর B1 সমান B ধরেছিলাম, T1 সমান T2 সমান ছিল 300 কেলভিন। ওকে, আর T1 ছিল তোমরা জানো তলদেশে, তাহলে এটা হলো 293। P2 হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ, পৃষ্ঠে যে চাপটা ছিল। এখন এগুলো সব যদি আমরা হিসাব করি আমাদের মোটামুটি এই মানটা 1.59 V। আমি ক্যালকুলেশন করে রেখেছি,
দেখো B2 সমান এত, তাহলে B2 সমান আমি কি লিখতে পারি দেখো তো, তাহলে V1 মানে B প্লাস 0.59 B লেখা যাবে। তাহলে এটা তো আদি ছিল, তাহলে বাড়লো কত, লিখলাম B1 প্লাস 0.59কে আমি পার্সেন্টেজে নিয়ে যাই, 100% দিয়ে গুণ করলে কত হবে, 59% অফ B1 মানে 59% বাড়বে। বা এভাবেও করা যায় ডেল বি বাই বি, তো ডেল বি মানে হচ্ছে কি V2 মাইনাস V1 বাই B1, তো এটাকে পার্সেন্টেজ করতে চাইলে 100% দিয়ে গুণ করবো, ব্যাস আসে এভাবে সেম আসবে। তাহলে তোমাদের 39 শেষ, আমরা এখন চলে যাবো 40। সহজ অতি অঙ্ক নয়, ঘাবড়াবার কোনো কারণ নেই। আসি আমরা 40 নম্বর অঙ্কটা কি বলতেছে, একজন ব্যক্তি শ্বাস প্রশ্বাসে 1.12 লিটার কি করে গ্যাস গ্রহণ করে, কেমন 1.12 লিটার গ্যাস গ্রহণ করে, তাহলে তিনি এখানে কি পরিমাণ মানে ওই গ্যাসের অণু নিলেন, এটা হলো প্রথম প্রশ্ন। 2 নম্বরে বলতে চাচ্ছে যে এই যে গ্যাসটা তিনি নিলেন তার গড় গতিশক্তি কত, এই দুটো জিনিস আমাদের বের করতে হবে। তাহলে প্রথমেই যদি আমরা আসি 1.12 লিটার যেহেতু নিছে এবং আমাদের বলছে কতগুলো অনুসেবন করে বেরিজ আমরা বের করতে পারি। আমরা জানি কোনো গ্যাসের 1 মোল মানে হচ্ছে 22.4 লিটার, কেমন, তাহলে 22.4 লিটারে কি পরিমাণ অণু থাকে, দেখো 22.4 লিটারে অণু থাকে আমরা জানি অ্যাভোগাড্রো সংখ্যা 6.02 ইন্টু 3T, তাহলে 1.12 লিটারে কত থাকবে, এটাকে 22.4 দিয়ে ভাগ করব ইন্টু 1.12, এটা ভেরি ইজি সিম্পল, এটা 9-10 ম্যাথামেটিক্স দিয়ে আসছে তোমাদের। আমরা আগেও বলেছি তোমাদের ভর্তি পরীক্ষায় মোটামুটি 9-10 সিলেবাস বা 1 to 3 থেকে শুরু করে একদম ইন্টারমিডিয়েট পুরোটা সিলেবাস কভার করে, তাহলে এটা আসে 3.015 ইন্টু 10⁻22T। এখন আসে 2 বলছে আমাদেরকে এই যে এত পরিমাণ নিল, তাহলে এর গড় গতিশক্তি কত, গড় বলছে। তাহলে প্রথমে আমরা মোট গতিশক্তি বের করি। আমরা তো জানি গতিশক্তি কত, মোট গতিশক্তি সমান E সমান 3/2 nRT বা RT, ঠিক আছে। তাহলে এখানে আমরা জানি RT হচ্ছে 1 মোলের জন্য, আর যদি মোল সংখ্যা ভিন্ন হয় তাহলে nRT, কেমন। এই এনটা আমরা বের করতে জানি, এন কত আমরা জানি, এন হচ্ছে 1.12 ডিভাইডেড বাই 22.4, এটা দেখো আমি বের করে দিতে পারি, এবং এই মানটা কত আসবে আমাদের, যা আসে তা আমরা এখানে লিখব 3/2 ইন্টু 1.12 ডিভাইডেড বাই 22.4 ইন্টু 8.31 ইন্টু টেম্পারেচার কত আমাদের 27 ডিগ্রি সেলসিয়াস মানে 300, কেমন। তাহলে দেখো এখান থেকে আমরা একটা মান পেয়ে যাব, মানটা আমরা একটু ক্যালকুলেশন করে দেখাতে পারি। দেখো 1.12 ভাগ 5.4 পেলাম ইন্টু 8.31 ইন্টু 300 ইন্টু 3 ভাগ 2 186.975 মাইন্ড। এটা কিন্তু মোট শক্তি পাইছি, তাহলে গড় বের করতে চাইলে ওই গ্যাসে মানে যে গ্যাস পরিমাণ গ্যাস তিনি নিয়েছেন সেখানে যে পরিমাণ অণু আছে তাদের কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে আমি বার সমান কি লিখবো, 86.975
5 ডিভাইডেড বাই ওই যে মূল সংখ্যার মধ্যে যে পরিমাণ কি আছে অণু আছে, তাহলে সেটা আমরা তো আগেই বের করে রেখেছি 3.0115 ইন্টু 10⁻22 তাহলে একক হবে এবং জুল পার মোল। দেখো আমাদের এই মানটা এখন আসবে 6.208 এরকম কিছু একটা আসবে, 10⁻21 জুল পার মোল। আশা করি বুঝতে পেরেছো। এবং এই প্রসেসে করতে হবে, মাইন্ডেই প্রসেসগুলো হলে হবে না, এখানে অণুর সংখ্যা ইন্ট্রোডিউস করতে হবে, প্লাস এখানে সেই সংখ্যাটা দিয়ে ভাগ করব, মানে সেই অণুর সংখ্যা দিয়ে ভাগ করব যেটা ওই গ্যাসের মধ্যে আছে। আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা চলে যাব কততে, 41-এ যাব। এরপরে অঙ্কটা দেখার চেষ্টা করি। দেখতে পাচ্ছি 41 নম্বর। এখানে মূলত P1 V1 দেওয়া আছে, P2 দেওয়া আছে, V2 বের করতে হবে আমাদেরকে। এরপরে ব্যবহৃত গ্যাসের কি বের করবো, ভর বের করবো। মানে ব্যাপারটা এরকম, একটা পাত্রের মধ্যে কিছু গ্যাস আছে, তাহলে এখান থেকে করা হলো কিছু, তাহলে যেহেতু গ্যাস আছে তার একটা নির্দিষ্ট গ্যাস আয়তন আছে, চাপ আছে, তাপমাত্রা আছে ধরলাম। এখন আমরা কি করলাম, তাপমাত্রা স্থির রেখে ওইখান থেকে কিছু গ্যাস বের করে নেওয়ায় চাপ এত হলো প্লাস, তাহলে বলছি যে এই যে গ্যাসটা বের করছে তার ভর কত। তা আমরা এখন যে পদ্ধতিতে করবো সেটা মনে হয় বেস্ট সলিউশন, কারণ এটার দুটো পদ্ধতি আমি দেখেছি, একটা আমার কাছে ভালো লাগেনি। বুঝলে দেখো, প্রথমে আমরা যেহেতু এখানে তাপমাত্রা স্থির বলে দিচ্ছে, তাহলে আমাদের সূত্র দাঁড়াচ্ছে P1 V1 সমান P2 V2। ওকে, তাহলে সেখান থেকে আমরা যদি V2 বের করতে চাই, তাহলে P1 V1 বসাই, 2.5 ইন্টু 10⁻5 ইন্টু V1 হচ্ছে 1 ইন্টু 10⁻2, P2 হচ্ছে 1.3 ইন্টু 10⁻5, তাহলে মেবি এখান থেকে 1.92 ইন্টু 10⁻2 মিটার কিউব আসে। ওকে, 2.5কে একটু 1.3 দিয়ে ভাগ করলে কত আসছে, 1.92 আসে, কেমন? তাহলে এখন ডেল ভি কত বের করে আমরা, তাহলে কত আয়তনের পরিবর্তন কত? ইয়েস, তোমরা দেখতে পাচ্ছ আমাদের ডেল ভি হচ্ছে 9.23 ইন্টু 10⁻3 মিটার কিউব। তাহলে দেখো এই আয়তনটা কিন্তু 30 ডিগ্রি সেলসিয়াস তথা 300 ক্যালভিন। তাহলে দেখি আমরা 0 ডিগ্রি সেলসিয়াস বা স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার আয়তনটা বলো সেটা বের করে নিই, কেমন? তাহলে সেটা আমরা কীভাবে লিখবো, আমরা জানি 300তে আয়তনে তো এবার একে কত, 273তে কত, 273 মানে 3 মানে তো তোমরা জানো 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমি যদি লিখি 0 ডিগ্রি সেলসিয়াসে ডেল ভি, তাহলে এই অংশটাকে আমি কী করবো, প্রথমে 300 দ্বারা ভাগ করব, পরে 273 দ্বারা গুণ করব, গুণ করলে আমার এই কাঙ্ক্ষিত মানটা চলে আসবে, এবং সেই মানটা হচ্ছে 8.4 ইন্টু 10⁻3 মিটার কিউব। তাহলে এখন আমরা কি এখানে বলতে পারবো না যে কী পরিমাণ গ্যাস আছে, কারণ আমি জানি স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশারে কোনো গ্যাসের 1 মোল মানে হচ্ছে 22.4 লিটার, মানে 22.4 লিটার মানে লিটার মানে 10⁻3 মিটার কিউব। তাহলে আমি বলবো যেহেতু এটা কি গ্যাস, অক্সিজেন গ্যাস, অক্সিজেন গ্যাসের আমরা জানি ভর হচ্ছে 32 গ্রাম 1 মোলে, তাহলে আমি লিখবো 22.4 ইন্টু 10⁻³ মিটার কিউবের ভর হচ্ছে 32 গ্রাম, এরপরে 1, তারপর এর কত, এভাবে বের করে দেবো। সুতরাং আমরা যদি লিখি এখন এটা হলো আমার ব্যবহৃত গ্যাস, ব্যবহৃত গ্যাসের ভর আমি কি বললাম, 22.4-এর কথা বলেছিলাম, নিচে চলে যাবে 1 লিটার মানে 10⁻³ মিটার কিউব দিলাম না, এটা 32 গ্রাম, আর 8.4 ইন্টু 10⁻³ এর ভর কত, এরা আশা করি 12 গ্রামের কাছাকাছি আসবে। এটা আমার কাছে সবচেয়ে এক্সাক্ট সলিউশন মনে হয়। এখানে আরেকটা সলিউশন আছে, এই যে ডেল ভি বের করার পর তারা কি করে, মূল সংখ্যা বের করে আগে,
তো মোল সংখ্যা বের করার জন্য এখানে এই সূত্রটা লেখা হয় পি ডেল বি ডিভাইডেড বাই RT। এখানে পি এর মান বসানো হয় 2.5 ইন্টু 10⁵ প্রাথমিক চাপটা বসানো হয়। এটার সাথে আমি একমত হতে পারলাম না, এবং এই মানটা ডিফারেন্টও আছে, 29 পয়েন্ট সামথিং গ্রাম আছে। আমরা উপরেরটা মনে হয় ফলো করবো, এটি ভালো। তাহলে আসো এরপর আমরা চলে যাবো, সরি আমরা কত করেছি, 41 করেছি, 41 করেছি। এখন আমরা চলে যাচ্ছি 42টা আমরা করবো না, 43 চলে যাবো। 42 ভেরি ইজি অঙ্ক। 43টা দেখো, 43টা হলো ভালো একটা অঙ্ক। পানির উপরিতলে পানির ঘনত্ব দেওয়া আছে, হ্যাঁ এখানে একটা পানি, এখানে ঘনত্ব দেওয়া আছে 1000, এইখানে ঘনত্ব কত, এবং এই চাপটা দেওয়া আছে 800 ATM। এখানে ঘনত্ব এত হলে এখানে কত চাপটা আছে, খুব ইন্টারেস্টিং অঙ্ক। এবং আরেক মজার ব্যাপার হচ্ছে, দেখো এখানে পানির সংলগ্নতা দেওয়া আছে এবং সংলগ্নতার মানটা ভুল দেওয়া আছে। তাহলে সংলগ্নতা আমরা কোন চ্যাপ্টারে পড়েছিলাম, দিকে বলতে পারো? আমরা পদার্থের গাঠনিক ধর্ম অধ্যায় করেছিলাম, স্থিতিস্থাপকতা অংশ। আমরা বলেছিলাম সংলগ্নতা তথা কম্প্রেসিবিলিটি কে ছিল হচ্ছে 1/b, মানে আয়তন গুণাঙ্কের বিপরীত রাশি। হ্যাঁ, তাহলে আয়তন গুণাঙ্ক b সমান আমরা কি লিখেছিলাম, আমাদের মনে আছে নিশ্চয়ই, PB, দেখো বড় হাতের বি বা নিচে ছোট হাতের বি। এখন আমি কি করব, উল্টা লিখব, b ডিভাইডেড বাই PB। এই b হচ্ছে আদি, আর এই b মানে কি তোমাদের নিশ্চয় মনে আছে, হলো চেঞ্জ, কত বাড়লো বা কত কমলো। তাহলে এই কে দেওয়া আছে, কি কত দেওয়া আছে 45.8 ইন্টু, আমি সংশোধিতটা লিখব 10⁻⁻11। দেখো, আর পি দেওয়া আছে 800 ATM। তাহলে 800 ATM কে ডেফিনেটলি কিসে কনভার্ট করতে হবে, আমাদের প্যাসকেলে কনভার্ট করতে হবে। 5 বি ইন্টু বড় হচ্ছে 4000। তাহলে এগুলো করলে আমরা কত পাবো এখানে, এই বি এবং বড় বি এবং ছোট বি এর মধ্যে সম্পর্ক বের করা হচ্ছে আমাদের টার্গেট আসলে। তো ছোট বি সমান আমরা এখান থেকে পাচ্ছি হলো 0.037b, এরকম কিছু একটা পাবো। কেমন, দেখো আমি একটু ক্যালকুলেশন করে দেখাই এটা আসলে ঠিক আছে কিনা। ক্যালকুলেশন খুব ইম্পর্টেন্ট। কেমন, অঙ্ক এগুলো আমরা বারবার প্র্যাকটিস করবে, কারণ অঙ্ক করলেই প্রবলেম বোঝা যায়, নাহলে কিন্তু বোঝা যায় না। মনে তুমি কোথায় বুঝো নাই সেটা অঙ্ক যখন রিপিট করতে যাবা তখন তোমার চোখে ধরা পড়বে। Yes, 0.037b। তাহলে দেখো এটা হলো আমার এই আয়তনটা কি হলো, এটা যেহেতু চাপ বেশি আয়তন কমে গেছে, এটা কমছে, তাহলে এটা হলো কমছে। তাহলে পরিবর্তিত আয়তন কত সেটা আমি বের করতে পারি না। তাহলে আমি যদি বলি পানির নিচে আয়তন বি প্রাইম হবে, বি প্রাইম সমান তাহলে হতে হবে বি মাইনাস যেটা চেঞ্জ কমে গেছে সেটা, বি মাইনাস যেটা কমে গেছে, তাহলে বি মাইনাস 0.037 বি। তাহলে দেখি বলতে এটা কত আসে, আমি 1 থেকে যদি এটা হবে 0.937 বাদ দিলে 0.663 হওয়ার কথা বি। আমাকে কিন্তু চাইছে পানির তলদেশে যাওয়ার পরে ঘনত্ব কি পরিবর্তন, উপরে ধরলাম রো, নিচে হচ্ছে রো প্রাইম। রো প্রাইমটা কত, আচ্ছা এখানে যাই হোক হোয়াট এভার ইট ইজ, ভরের তো পরিবর্তন হবে না, পানির উপরেও ভর যা নিচেও একই ভর থাকবে, ঠিক না, ভরের পরিবর্তন হবে না। যদি আমি নিচে নিয়ে যাই ভর সেম থাকবে। তাহলে এখানে আমি লিখবো আদি ভর ইকুয়াল
পরিবর্তিত শেষে বল একই, তাহলে এটা আমি পাচ্ছি বিরো, এটা বি প্রাইম, রো প্রাইম। তাহলে আমার রো প্রাইম সমান টার্গেট হচ্ছে বিরো ডিভাইডেড বাই বি প্রাইম। জানি আমার জানা আছে এখন। বি মানে হচ্ছে আদি, রো মানে হচ্ছে 10 কিউব, আর বি প্রাইম হচ্ছে 0.963 বি। দেখো বি কাটা, তাহলে এখানে একটু বাড়বে, অবশ্যই একটু করে বাড়বে, সেটা হচ্ছে 1069.7 কেজি পার মিটার কিউব। ভালো একটা প্রবলেম, ভালো একটা প্রবলেম, বইটা আসে, এটা খুব ভালো একটা প্রবলেম, তোমরা প্র্যাকটিস করবে বারবার এই অঙ্কটা। এখন আসো আমরা 44 নম্বরে যাও। Let's move on to next one. আমরা করেছি 44 নম্বরটা আমি একটু দেখবো। 44 খুবই ইন্টারেস্টিং। 44 দেখো অনুর বেশ দেওয়া আছে 2 অ্যাংস্ট্রম। তাহলে অনুর বেশকে আমরা কি বলেছিলাম? সিলিন্ডারের ব্যাসার্ধ বা অনুর বেশ, এটা হচ্ছে আমাদের গড় মুক্ত পথ নির্ণয়ের জন্য এই মানটা আমাদের লাগে। 2 অ্যাংস্ট্রম মিনস 2 × 10⁻15। দেখো আমি কিন্তু এখানে 2 এর মতো হয়ে গেছে, আমার সমান চিহ্ন আমি চেঞ্জ করেছি, তোমরা এটা করবে কিন্তু 2 এর মতো যাতে না হয় সমান চিহ্ন। এবার দেওয়া আছে 10⁻6 মিলিমিটার পারদ চাপ বিশিষ্ট। তাহলে চাপটা কিন্তু কিসে দেওয়া আছে? তোমার পারদের চাপের হিসেবে দেওয়া আছে উচ্চতা দিয়ে। আমাদের কি করতে হবে? প্যাসকালে কনভার্ট করবো। তাহলে কি হবে? এইচ/জি। আমরা জানি যেহেতু এটা ব্যারোমিটারের হিসাব, ব্যারোমিটারের পারদ ব্যবহার করা হয়, তাহলে এটা পারদের উচ্চতা দেওয়া আছে এবং ডেফিনেটলি তাহলে আমরা এখানে পারদের ঘনত্ব ব্যবহার করব। দেখো এখানে দেওয়া আছে 10⁻6 মিলিমিটারকে মিটারে কনভার্ট করতে হবে, 10⁻3 মিটার দ্বারা গুণ করলে মিটার হয়ে গেল এইচটা। আর ঘনত্ব আমরা জানি 13.6 × 10⁻3, আর এটা 9.8। ওকে, তাহলে এখান থেকে যে মানটা আমাদের আসে সেটা হলো আমাদের কাঙ্ক্ষিত মান -6। আমি বাকিটা লিখলাম না, এভাবেই থাক, সমস্যা নাই আমাদের। তাহলে আমি চাপ পেয়ে গেলাম। তাহলে এটা পুরোটা এখন কী হবে? নিউটন পার মিটার স্কোয়ার। এরপর আমাকে বলছে যে গ্যাস চেম্বারের অনুর গড় মুক্ত পথ নির্ণয় করতে বলছে, ল্যামডা কত সেটা চাইছে। এখানে আরও কিছু ভ্যালু দেওয়া আছে। 1 গ্রাম গ্যাসের অনু হচ্ছে 22.4 লিটার আয়তন দহন করে, কত বলা আছে? ধরে নাও চেম্বারটির তাপমাত্রা 273 কেলভিন। এটা আমার লাগবে তাপমাত্রা, কিন্তু এই যে 1 গ্রাম ভরটা যে আয়তন দেওয়া আছে এটা আসলে লাগবে না, এটা কনফিউজ করার জন্য দেওয়া হয়েছে। বুঝো কিন্তু এটা বুয়েটের অঙ্ক 2014-15। আর বুয়েটে যেটা আসে সেটা এর পরের বার চুয়েট বা কুয়েটে আসে, সেইভাবে তোমরা প্রস্তুতি নেবে। তাহলে দেখো আমাকে এখন ল্যামডার জন্য আমি কি জানি সূত্র, কি সূত্রটা একটু দেখি। এখানে 1/√2 সূত্রটা ব্যবহার করা হয়, তোমরা জানো ম্যাক্সওয়েলের সমীকরণটা। পাই সিগমা স্কোয়ার এন। সিগমা স্কোয়ার, সিগমা দেওয়া আছে, খালি আমার এনটা লাগে, একক আয়তনে অনুর ভর। তাহলে আমি জানি পিভি পুষ্ট এনআরটি, এটা মানে একক আয়তনে অনুর সংখ্যা, অনুর সংখ্যা। তাহলে আমি এই যে আমি দেখো এখান থেকে এরকম বের করতে পারি, N/V সমান আমি যদি যাই P/RT দেখতে পারি। এটা মানে কি বোঝাচ্ছে? একক আয়তনে মোল, ওই গ্যাসের একক আয়তনে মোল বোঝাচ্ছে কিন্তু। ওকে, তাহলে আমি যদি মানগুলো একটু বসাই, 6 × 13.6 × 9.8 ডিভাইডেড বাই আর আমরা যে জানি 8.31, আর টি হচ্ছে 273 বলা আছে। আর এখান থেকে আমি একটা মান পাবো। দেখো দেখি, এটা হচ্ছে N/V, মোল পার আয়তন। আর কোনো গেছে 1 মোল মানে কত? অ্যাভোগাড্রোর সংখ্যা 6.02 × 10⁻23। তাহলে আমি যদি সেটা দিয়ে গুণ করি, তাহলে এটা কি একক আয়তনে অনুর সংখ্যা হয়ে যাচ্ছে না? মোলের জায়গায় আমি অ্যাভোগাড্রোর সংখ্যা বসে দিই, গুণ করে ফেলবো। এখানে যা পাবো সেটা ইন্টু 6.02 × 10⁻23, এখানে কত পাবো সেটা একটু আমরা ক্যালকুলেশন করি।
exp minus 6 into 13.6 into 9.8 8.31 into 273 যা আসে তাকে আমি গুণ করলাম কত দিয়ে 6.02 into exp 3 দেখো (8.13 into 10 to the power minus 6 আসে কোনটা মনে হয় কোথাও একটু ভুল হয়েছে ঠিক আছে এটা একটু বড় মান আসবে ঠিক না সরি একটু ভুলেছে ক্যালকুলেশন এই ভুল yes এবার ঠিক আছে 3.53 into 10 to the 16 this is এখানে মানটা বসাইলে 3.53 into 10 to the 16 ঠিক আছে এটা হয়ে গেল এটাই সংখ্যাটা এখন হয়ে গেল আমার একক আয়তনে অণুর সংখ্যা মানে পার মিটার কিউব সংখ্যা তো বলে একক নাই পার মিটার কিউব তাহলে দেখো এটা ছিল n/b মানে একক আয়তনে মোল সংখ্যা সেখানে যখন আমি 6.02 বসিয়ে দিলাম আমি এখন এটাকে লিখতে পারি ওই যে আমার এই সংখ্যাটা লিখতে পারি একক আয়তনে অণুর সংখ্যা এটাই হচ্ছে আসলে n এটা মানে n মানে মোল সংখ্যা ঠিক আছে n মানে মোল সংখ্যা তাহলে দেখো আমি এখন তো লিখতেই পারি সুতরাং ল্যামডা সমান 1/√2 পাই সিগমা স্কয়ার n সমান মান বসাই দিই তাহলে এখানে ক্যালকুলেশন করলে এক্সাক্ট মানটাই আসবে ভুল হওয়ার কোনো চান্স নাই 1.58 into 97 মিটার দেখো এক্স্যাক্টলি এইভাবে করতে হবে এই অঙ্কটার মধ্যে একটু কি আছে ক্রিটিসিজম আছে তোমরা দেখতে পাচ্ছ অর্ডিনারি নিয়মে করলে হবে না আচ্ছা 44 গেল এখন আমরা যাই 45 এ চলে যাব 45 একটু মজার অঙ্ক আমরা মূলত মজার অঙ্কগুলোই করছি দেখো এখানে বলছে কোনো স্থানে বায়ুর তাপমাত্রা হচ্ছে 26°C এবং ওই দিন হঠাৎ এবং আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে 70% টেম্পারেচার হঠাৎ করে 18°C হয়ে গেল এবং এখানে 26 এবং 18°C তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ দেওয়া হয়েছে আমাদেরকে বলছে যে কি পরিমাণ জলীয় বাষ্প কেবল ঘনীভূত হবে কেমন কথা এটা বুঝতে হবে ভালো করে ওই যে আপেক্ষিক আর্দ্রতা এবং শিশিরাঙ্কের কনসেপ্ট যা দুর্বল এটা বোঝা যাবে আমি আমার বলি যেমন এই আয়তনের একটা জায়গা কেমন এখানে 26°C তাপমাত্রা বায়ুর তাপমাত্রা আপেক্ষিক আর্দ্রতা 70% তাহলে 26°C তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ দেওয়া আছে 18 দেওয়া আছে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ হঠাৎ টেম্পারেচার কমে 18 হয়েছে তাহলে কি পরিমাণ জলীয় বাষ্প ঘনীভূত হয় দেখো এটা হলো বড় হাতের আর এটা হলো আর তাহলে ছোট হাতের বের করতে পারি আমরা ছোট হাতের মানে কি শিশিরাঙ্কের সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ না শিশিরাঙ্কের সম্পৃক্ত জলীয় বাষ্প চাপের আরেকটা নাম হচ্ছে যে পরিমাণ জলীয় বাষ্প বাতাসে উপস্থিত তার চাপ বোঝায় কারণ এটা হলো আসলে বায়ুর তাপমাত্রায় উপস্থিত জলীয় বাষ্পের চাপ কিন্তু তাপমাত্রা কমাইতে কমাইতে একসময় শিশিরাঙ্কে গিয়ে সম্পৃক্ত হয়েছে মানে শিশিরাঙ্কে তাহলে চাপটাই হলো বাতাসে উপস্থিত জলীয় বাষ্পের চাপ ধরলাম এই মানটা আমরা বের করতে পারি ছোট হাতের একটা এখন 18°C যেহেতু হয়ে গেছে টেম্পারেচার তাহলে এই মানটা যা পাবো 18°C সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ এই দুইটা দেখবো আমরা শিশিরাঙ্কে চাপ দেখবো আর 18°C সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ দেখবো দেখার পর আমরা বুঝে ফেলবো যেমন এই যে এফটা যদি কি হয় বড় হয় আর 18 যদি ছোট হয়
তাহলে যেহেতু টেম্পারেচার কমে গেছে, মানে শিশিরাঙ্কের চেয়ে কম হয়ে গেছে, তাহলে শিশিরাঙ্কে যে পরিমাণ জলীয় বাষ্প আছে এটাই বাতাসে আছে। তাহলে যেহেতু টেম্পারেচার কমে গেছে, ওই টেম্পারেচার কমে যেটা হয়েছে সেই তাপমাত্রায় যে পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারে সেটাই থাকবে জলীয় বাষ্প, বাকিটা কিন্তু জলীয় বাষ্প থাকতে পারবে না। মানে বাকি বেশি অংশটা কী হয়ে যাবে, সম্পৃক্ত হয়ে ঘনীভূত হয়ে যাবে। তাহলে আসো বুঝিয়ে আমরা একটু। দেখো আমরা এখানে দেওয়া আছে বড় হাতের F মানে কি 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ দেওয়া আছে। এটা হচ্ছে কত 29.25.1 মিলিমিটার। আর দেওয়া আছে 70% মানে 0.7। ছোট হাতের F বের করতে পারি। আর 18 ডিগ্রি সেলসিয়াসে সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ দেওয়া আছে। তাহলে আমরা বের করি আগে। আমরা জানি আর সমান ছোট হাতের F বাই বড় হাতের F। সো ছোট হাতের F সমান F ইন্টু আর, আর F মানে হচ্ছে 5.21 ইন্টু আর হচ্ছে 0.7। তাহলে এটা করলে আমাদের আসবে 17.68 মিলিমিটার এইচজি। দেখো আমরা শিশিরাঙ্ক জানি না, কিন্তু 18 ডিগ্রি সেলসিয়াসে আমাদের এই যে চাপটা দেওয়া আছে দেখো 15.48। তাহলে দেখো শিশিরাঙ্কে যে চাপ, এটা হলো বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের চাপ, তার চেয়ে কম হয়ে গেছে, মানে কি টেম্পারেচার তাহলে শিশিরাঙ্কের চেয়ে কমে গেছে। তাহলে এত পরিমাণ জলীয় বাষ্প থাকতে পারবে না বাতাসে, থাকবে এত। তাহলে এর থেকে এত আসবে, মানে কি কিছু পরিমাণ জলীয় বাষ্প তাহলে কী হয়ে যাচ্ছে, ঘনীভূত হচ্ছে। তাহলে দেখো আমরা একটু বের করতে পারি এখানে কী পরিমাণ তাহলে জলীয় বাষ্প ঘনীভূত হচ্ছে। যেহেতু এত থাকতে পারবে আর শিশিরাঙ্কে এত থাকতে পারে, অর্থাৎ এখান থেকে এখানে আসতে হবে চাপ, সেজন্য কিছু পরিমাণ জলীয় বাষ্প ঘনীভূত হইতে হবে। তাহলে সেটা আমরা কীভাবে বের করবো, দেখো আগের মতোই আমরা চাপের পার্থক্য দিয়ে বের করবো। তাহলে দেখো আমরা যদি ডেল পি ডিভাইডেড বাই চাপের পার্থক্য এর বাই ইন্টু পি 100% করলে আমাদের হয়ে যাচ্ছে। তাহলে এখানে ডেল পি মানে কি 17.68 আদি অবস্থা। এটা হলো বাতাসে যেটা উপস্থিত, শিশিরাঙ্কের চাপ মানে বাতাসে উপস্থিতের চাপ, কিন্তু 15.48 এটা আদিটা দিয়ে ভাগ করলাম, এবার এটা 12.2% আসবে ইনশাআল্লাহ। এটা আছে, খুবই ইন্টারেস্টিং। এদের অঙ্কগুলো বুঝতে হবে, এই জন্য কনসেপ্ট ক্লিয়ার থাকা চাই। এবার আসি 46 এরটা ভেরি ইজি। এখানে খালি একটা কনসেপ্টের জন্য আমি এটা দেখালাম, সেটা হলো দেখো এখানে প্রতি সেন্টিমিটার কিউবে অনুসংখ্যা দেওয়া আছে, কেমন? তাহলে এখানে ব্যাপারটা এরকম না, ছোট হাতের একটা দেওয়া আছে পার সেন্টিমিটার কিউবে 1.5 ইন্টু 10⁻19 পার সেন্টিমিটার কিউবে। তাহলে আমি যদি মিটার কিউবে কনভার্ট করতে চাই কী করবো? অনেকে কী করে 10⁻⁻6 দিয়ে গুণ করে, -6 নয়, এটা +6 হবে, কারণ ইনভার্স যেহেতু নিচে থাকবে, তাহলে উপরে উঠলে প্লাস হয়ে যাবে, কেমন? দেখো পার মিটার কিউব হয়ে গেল। তাহলে 1.5 ইন্টু, এই জন্য মূলত আমি এটা একটু দেখালাম মিটার কিউব। আর ল্যামডা তো তাহলে বের করতেই পারি, যেহেতু সিগমা দেওয়া আছে। সিগমা কত? অণুর পারমাণবিক ব্যাসার্ধ। অণুর ব্যাসার্ধ মানে কি? সিগমা নয় কিন্তু অণুর ব্যাসার্ধ, অণুর বেশ বা সিলিন্ডারের ব্যাসার্ধই হচ্ছে সিগমা। তাহলে আমি 2 দিয়ে গুণ করবো, 2 ইন্টু ওই যে অণুর পারমাণবিক ব্যাসার্ধ, সেটা কত? 2 ইন্টু 10⁻8। তাহলে আমি দেখতে পাচ্ছি 4 ইন্টু 10⁻8। তাহলে আমরা কত বেরিয়েছি এখন? 1/2 আর সিগমা স্কোয়ার, সব মান বসিয়ে দাও, ক্যালকুলেশন করে চলে যাবো। এটা আমরা আর দেখালাম না। এখন আমরা চলে যাব এরপর হচ্ছে 50 চলে যাবো, 50 নম্বর অঙ্কটা। 50 নম্বর অঙ্কটা খুবই সহজ। এটা একটা কনসেপচুয়াল অঙ্ক, এটা অনেকটা থিওরির একটা আইডিয়াকে এখানে ইউজ করা হয়েছে। দেখো 50 কি বলছে? স্থির চাপে 4 ইন্টু 10⁻³ মিটার কিউব আয়তনের কোনো গ্যাসকে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উত্তপ্ত করলে আয়তন 879 সেন্টিমিটার কিউব বৃদ্ধি পায়। স্থির চাপে এত আয়তনের কোনো গ্যাসকে এত থেকে করার ফলে এর আয়তন এত বৃদ্ধি পেলে পরমাণু তাপমাত্রা মান কত, আমাদের সেটা জানতে চাইছে। তাহলে দেখো তো, এটা এখানে ডেল থিটা দেওয়া আছে,
এবং ডেল ভি দেওয়া আছে এবং আদি আয়তন দেওয়া আছে। আমাদের পরম শূন্য তাপমাত্রা বের করতে বলছে। পরম শূন্য তাপমাত্রা মানে কি? যে তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন কী হয়, শূন্য হয়, সেই তাপমাত্রাকে আমরা কী বলি? পরম শূন্য তাপমাত্রা বলি। মানে তাত্ত্বিকভাবে যে তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন কী হবে, শূন্য হবে। তাহলে এখন একটু দেখো, এখানে ডেল থিটা সমান কত? আমরা দেখতে পাচ্ছি 68.25 কেলভিন, একবারে রেখে দিলাম। আর ডেল ভি কত দেওয়া আছে? 1 × 10⁻³ ডেল ভি -3 পার মিটার কিউব, মিটার কিউব। তাহলে আমরা দেখো একটু জানি, আয়তন বৃদ্ধির সাথে তাপমাত্রা বৃদ্ধির সাথে যদি আয়তন বাড়ে, তাহলে আমরা জানি ডেল ভি ইকুয়ালস টু ওয়াট? আলফা ইন্টু, বা এটাকে গামাও বলে, আমাদের আয়তনের ক্ষেত্রে গামা বলে। আমরা বস্তুর উপর তাপের প্রভাব যে অধ্যায়টা আছে 9 10 ওখানে পড়েছিলাম, যে দৈর্ঘ্য বাড়ে, ক্ষেত্রফল বাড়ে, আয়তন বাড়ে, দৈর্ঘ্য প্রসারণ সহ, ক্ষেত্রফল প্রসারণ সহ, আয়তন প্রসারণ সহ পড়েছিলাম। এখানে আমরা সেই আয়তন প্রসারণ সহটা ইন্ট্রোডিউস করতেছি। সেই সূত্রটা কি? আদি আয়তন ইন্টু তাপমাত্রা বৃদ্ধি। আমার টার্গেট হলো গামা বের করা। তো গামা সমান কি? ডেল ভি ডিভাইডেড বাই ভি নট ডেল থিটা। এখানে ডেল ভি কত? 1 × 10⁻³ আদি আয়তন দেওয়া আছে এখানে 4 × 10⁻³ আর ডেল থিটা হচ্ছে 68। দেখো, এই যে আমরা গামাটা নির্ণয় করার পরে এখন আমরা দেখবো হচ্ছে এই যে ভি থিটা সমান ভি নট × 1 + গামা থিটা, মানে যে তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন ভি থিটা হবে, সেই তাপমাত্রা যদি থিটা হয়, এটা হলো তাদের সমীকরণ। তুমি এটা পড়েছ নবম দশম শ্রেণীতে। তাহলে এখানে এই যে আমরা দেখাবো, এই ভি থিটা যদি তাত্ত্বিকভাবে 0 হয়, যে তাপমাত্রায় 0 হবে সেটা হচ্ছে কি? পরম শূন্য তাপমাত্রা। তাহলে আমরা এখানে লিখতে পারি 0 = ভি নট ইন্টু 1 + গামা, মানে আমরা বের করেছি 273 থিটা। দেখো এখান থেকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি, তাহলে আমাদের দেখো থিটা সমান আসলে -273 আসবে, কেমন? -273 ডিগ্রি সেলসিয়াস আসবে এখান থেকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই তাপমাত্রায় মূলত গ্যাসটার আয়তন হচ্ছে 0 হচ্ছে, অতএব এটা হচ্ছে আমাদের পরম শূন্য তাপমাত্রা। ওকে, মাইন্ড ইট। -273 কত? দেখো এরপরে যদি আমরা একটু খেয়াল করি, দেখো 51 52 এগুলো একটু লিখে রাখো। এগুলো হচ্ছে আসলে পুরান সিলেবাসের অঙ্ক। যেমন পুরান সিলেবাসে আমাদের নিউটনের শীতলীকরণ একটা সূত্র ছিল, সেই সূত্রের অঙ্কগুলো করতে হয়, কিন্তু নতুন সিলেবাসে আমাদের এই অঙ্কগুলো নাই, এই চ্যাপ্টারগুলো নাই, ইভেন 57, কেমন? সেজন্য আমরা অঙ্কগুলো করবো না। আমরা আর 3টা অঙ্ক 56 58 62 দেখার চেষ্টা করবো। প্রথমে আসি 56 অঙ্কটা নিশ্চয়ই ইন্টারেস্টিং। দেখো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 1 × 10⁵ নিউটন/মিটার² চাপে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের ঘনত্ব দেওয়া আছে সমচাপে, মানে চাপ স্থির 0 ডিগ্রি সেলসিয়াস ও 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উক্ত গ্যাসের মূল গড় বর্গবেগ নির্ণয় করতে বলছে। এখানে প্রথমটা কোনো সমস্যা হয় না। 0 ডিগ্রি সেলসিয়াসে আমি গড় মোটামুটি বের করতে পারি C = √3p/ρ দিয়ে। আমরা দেখতে পাচ্ছি এখানে 3 × p দেওয়া আছে 101325 বা 10⁵, আর রো হচ্ছে 1.98 kg/m³। এগুলো সব বসালে আমাদের যে মানটা আসে সেটা
মোটামুটি মিলে যায়, এটা কোনো সমস্যা না, 389.2 মিটার পার সেকেন্ড। কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে সমস্যা হয় 30 ডিগ্রি সেলসিয়াস। 30 ডিগ্রি সেলসিয়াস এখানে একটা ব্যাপার হচ্ছে, যেহেতু চাপ স্থির, চাপ সমস্যা না, এই রোটা সমস্যা। কেমন? তোমাকে এই রোটা বের করতে হবে, যেহেতু 30 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 30 ডিগ্রি সেলসিয়াসের রো বের করতে হবে। দেখো আমরা জানি একটা সমীকরণ বলেছিলাম ছোটোবেলায়, মানে প্রথম দিকে T1 V1 বাই T1 সমান V2 V2 বাই T2। ওকে, এটা আমরা পড়েছিলাম। এখানে আমরা কী করতে পারি, ভি সমান কি লিখতে পারি, যেহেতু পি আনচেঞ্জ, পিপি কাটা যাবে সেম হলে, তাহলে এম বাই রো 1 ডিভাইডেড বাই T1 সমান এম বাই রো 2 ডিভাইডেড বাই T2। এখান থেকে আমরা পাচ্ছি রো 1 T1 সমান রো 2 T2। দেখো এখান থেকে রো 2টা বের করে নিব, অর্থাৎ 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোটা বের করতেছি। এটা 1.78 কেজি পার মিটার কিউব। তাহলে তো এখন সহজ, কারণ আমরা আগের মতো আবার 30 ডিগ্রি সেলসিয়াসে যদি C2 ধরে নিই এটাকে, তাহলে C2 সমান কি আসবে, 3p বাই রো 2, সবই সেম। আমাদের এই মানটা আসবে 410.01। আর যদি তোমরা এই রো চেঞ্জ না করো, বা অনেকেই করে কি যে রোটা 3kT/n যদি করে, তাহলে ভুল হবে, তাহলে মানটা 414 কাছাকাছি আসবে, এবং এটা ভুল। তাহলে এখন দেখো আমরা চলে গেলাম এরপরে 58-এ। 58 অঙ্কটা একটা মজার অঙ্ক। তোমরা যারা বিভিন্ন ধরনের এককগুলো কনভার্সনগুলো শিখো নাই, আমাদের তো মানে জগত পরিমাপ পড়ানো হয়েছিল, এখানে আমরা এই যে এসআই একক, এমকেএস, এফপিএস এগুলোর মধ্যে কনভার্সন করেছিলাম, এবং এইগুলো যদি জানা না থাকে তাহলে খুব সমস্যা হবে এখানে। যেমন এখানে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার এবং 10⁶ ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার চাপে এখানে একটা হাইড্রোজেন গ্যাস, 1 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন দেওয়া আছে 11.2 লিটার। এখন আমাদেরকে বলছে যে আর কত, আরটা বের করতে বলছে, আর আমরা জানি 8.31 এর কাছাকাছি মানটাই আসবে এরকম। তাহলে কিন্তু চাপটা কিন্তু এখন কিছু দেওয়া নাই, দেওয়া আছে দেয়ার ডাইন 10⁵ ডাইন 6 ডাইন 7। তোমরা জানো এটা হচ্ছে এফপিএস একক অনেকটা, ঠিক না? আর আমরা জানি 10⁵ ডাইন সমান 1 নিউটন। তাহলে আমি এখানে কত লিখব, 10 নিউটন হবে এটা, আর সেন্টিমিটার মিটারে কনভার্ট করলে 10⁻4 মিটার স্কোয়ার। পাশে কি লিখবো, 5 ডাইন সমান 1 নিউটন। তাহলে দেখো 5 নিউটন পার মিটার স্কোয়ার চলে আসে। আর টেম্পারেচার 0, উষ্ণতা দেওয়া আছে মানে 273 কেলভিন। আর এন কত, গ্যাসের ভর বা মোলার ভর, কেমন? তাহলে 1 গ্রাম বাই 2 গ্রাম, 0.5 গ্রাম, 0.5 আসে। আর ভি দেওয়া আছে 11.2 লিটার। 11.2 লিটারকে আমরা কিছু কনভার্ট করবো মিটারে। তোমরা জানো 1 লিটার সমান 10⁻³ মিটার কিউব। তাহলে 11.2 ইন্টু 10⁻³ হয়ে গেল। তাহলে এখন আমি আর সমান পিভি বাই এমটি, সব বসে আমি সব বসে দাও। বাই মানটা এক্স্যাক্টলি 8.205 জুল পার মোল পার কেলভিন আসে, নট 8.31 কেলভিন করে, যেটা সেটাই আমাদের মান। এই হলো আমাদের 58। এখন আমাদের লাস্ট 162, এটাও একটা মজার অঙ্ক। আসো এটাতে আসি। এখানে বলা হচ্ছে যে এটা গ্যাসে কি দেওয়া আছে, মানে গতিশক্তি দেওয়া আছে, ঠিক না? আমাদেরকে বলছে তার চাপ কত। ওকে, চাপ কত, আমাদের আয়তন দেওয়া আছে, আয়তন কত 20 লিটার। লিটারকে আমরা কিভাবে কনভার্ট করবো, মিটার কিউব বেরিয়ে যাবো, মানে 3 দ্বারা মিটার কিউব হয়ে যায়, তোমরা জানো। আর চাপ কত বের করতে বলছে, আর ই সমান দেওয়া আছে
ই সমান কত দেওয়া আছে 1.5 ইন্টু 10^5 আমাদের চাপ। তো আমরা জানি দেখো তোমরা ই সমান 3/2 nRT শিখেছি আমরা, ঠিক না? আবার nRT সমান কি পিবি, তাহলে পি সমান কত 3e/2e/3v 2 into 1.5 into 5 divided by 3 into 3 exactly এটা আসবে 10^6 নিউটন পার মিটার স্কয়ার। ভেরি ইজি। এখানে একটা মজার ব্যাপার হচ্ছে, যেহেতু এটা গ্যাসের নাম কি বলা আছে হাইড্রোজেন গ্যাস, আমরা জানি হাইড্রোজেন H2, পারমাণবিক সংখ্যা 2, অতএব এর স্বাধীনতা মাত্রা 5, এটা 5/2 nRT হওয়ার কথা। ই সমান, দুঃখজনক হলেও সত্য, এটা সবাই ইগনোর করে জিনিসটা, এটি তো রাইট। এবং এভাবে আমরা অনুরূপ যদি দ্বিপারমাণবিক গ্যাস হয় তাহলে সি সমান হবে 3p/ρ, না লিখে 5p/ρ লিখবো। দেখো 5kT/m 5RT/m এরকম হবে, এভাবেই চর্চা করা উচিত। ওকে, আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছো। আর তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেলটাকে, শেয়ার করবে যাতে আমরা অনেকের কাছে পৌঁছাতে পারি। এবং তোমাদের আর কোন বিষয়ে জানার দরকার বা এখানে কোথাও না বুঝে থাকলে কমেন্ট বক্সে যদি দেখো, আমরা চেষ্টা করবো পরবর্তীতে নতুন ভিডিও তৈরি করার জন্য। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমরা শেষ করছি।